পুরুলিয়া ও বাঁকুড়া জেলার শবর জনজাতির পিতা হচ্ছে গোপীবল্লভ সিংদেও রাজপুত্র এবং শবর মাতা হচ্ছে আপনার সবারই সুপরিচিত লেখিকা মহাশ্বেতা দেবী। কেন এরকম বলা হয় এদেরকে পিতা এবং মাতা? তো তাই আমরা সরাসরি শবর যে জনজাতি আছেন সেই জনজাতির কাছ থেকে আমরা সরাসরি তুলে ধরছি যে কেন গোপীবল্লভ সিংদেব রাজপুত্রকে শবর পিতা এবং মহাশ্বেতা দেবীকে মাতা বলছি। তো সেটা আমরা সরাসরি তুলে ধরছি। আজকে আমরা সেই রাজনুয়াগড় শবর মেলার উপস্থিতি যারা আছেন এই সমিতির মেম্বার তাদের কাছ থেকে আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে গোপীবল্লভ সিংদেব আপনার স্মৃতি ভবন, উনি মারা গেছেন। তো তাই এই স্মৃতি ভবন করা হয়েছে। এই স্মৃতি ভবনের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। তো আপনারা সেই সরাসরি ভিডিও দেখতে থাকুন। ও আপনারা মেলার নানা রকম অংশ দেখলেন। তো এরপরে আমরা সেই সরাসরি এই শবর মেলার আমরা বেশ কিছু ইতিহাস আমরা তুলে ধরবো। তো সেই ইতিহাস জানার জন্য আমি একটা এই সমিতির কর্মকর্তার কাছে চলে এসেছি। তো উনি কি কি কাজে নিযুক্ত আছেন এবং কতদিন থেকে এখানে মেলাটা চলছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম প্রশান্ত রক্ষিত, আমি পশ্চিমবঙ্গ খেড়িয়া শবর কল্যাণ সমিতির ডিরেক্টর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আপনাদের এখানে মেলাটা হচ্ছে, এটা কত দূর এলাকা নিয়ে হচ্ছে? আমাদের পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলার 168টা গ্রাম এবং বাঁকুড়া জেলার 43টা গ্রাম নিয়ে শবর সমিতিটা প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, আমাদের ঝাড়গ্রাম থেকে, মেদিনীপুর থেকেও লোধা শবররা আসেন। শবর মেলাটা বছরে একবার হয়, তার পেছনে কারণ শবরদেরকে একত্রিত করা। শবরদের কথা কেউ তুলে ধরে না, এই মঞ্চটার মাধ্যমে, শবর মেলার মাধ্যমে শবরদের কথা তুলে ধরায়। শবরদেরকে কেউ পারফরমেন্স করায় না কোথাও। তাদের যে নাচ গান আছে, তাদের লোক সংস্কৃতি আছে, তাদের ভাষা আছে, সেইগুলো যাতে মৃতপ্রায় না হয়ে যায়, লুপ্ত না হয়, তার জন্য শুধু শবর মেলা করি না, আমরা ক্যাসেট করি, আমরা বই করি, আমরা পাবলিকেশন করি। পাবলিকেশনের মাধ্যমে যাতে সেগুলো সংস্কৃতিটা রক্ষা থাকে। শবর ভাষাটা নিয়ে আমরা করছি, শবর অভিধান তৈরি করেছি, শবর ভাষাতে গীতাঞ্জলি অনুবাদ পর্যন্ত করা হয়েছে। এটা আপনার কতদিন থেকে এটা হচ্ছে আর কি মেলাটা? শবর মেলা হচ্ছে 1983 সালে 10ই নভেম্বর থেকে। আর তার আগে এটার নাম ছিল ডাল পরব। এখান থেকে শবরদেরকে একত্রিত করে দিত, সেটা 1968 সালে শুরু হয়। 1968 সালে। আচ্ছা, তখন কি এই জায়গাতে এতটা যে এলাকা, এটা কার জায়গা? না, এটা গোপীবল্লভ সিংদেও আমাদের ফাউন্ডারের জায়গা এবং তিনি এটা শবর সমিতিকে দান করেছেন, দলিল করে দান করেছেন। আচ্ছা, অনেকটা জায়গা দিয়েছে। অনেকটা জায়গা, বিশাল জায়গা, বিশাল জায়গা দিয়েছে। তো এই তো বিল্ডিং টিল্ডিং হচ্ছে, এটা কি সরকারি টাকায় হচ্ছে? হ্যাঁ, প্রথমটা কেন্দ্রীয় সরকারের ইউএনডিপি মানব সম্পদ উন্নয়ন বিভাগের দ্বারা এই বিল্ডিংটা হয়েছে। উপরে দোতলাটা হচ্ছে এখন বর্তমান রাজ্য সরকার আদিবাসী দপ্তর দিয়েছেন, সেই টাকাতে হচ্ছে। ওখানে 3 তলা বিল্ডিং আছে, ওটা ক্রাফট ডেভেলপমেন্ট সেন্টার, মিনিস্ট্রি অফ টেক্সটাইল থেকে দিয়েছিল। আচ্ছা, যেটা আমরা দেখলাম গোপীবল্লভ সিং স্মৃতি ভবন একটা কি আছে? স্মৃতি ভবন, স্মৃতি ভবনটা ওইটা 1 তলার টাকাটা দিয়েছিল। দ্বিতীয় তলাটা সোশ্যাল জাস্টিস ডিপার্টমেন্ট দিয়েছিল। তৃতীয় তলাটা আমরা ওই 2 তলার টাকা বাঁচিয়ে তৃতীয় তলাটা। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। তো এই যে আপনাদের এই যে মেলায় তো অনেক টাকা খরচা হয়, এটা কোথা থেকে আসছে? হ্যাঁ, মেলার চাঁদা আমরা প্রতি শবর পরিবারে 50 টাকা করে চাঁদা দেয়। প্লাস আমাদের শুভান্নদায়ী আছে, প্রচুর শুভান্নদায়ী আছে, যারা 5,000 10,000 টাকা করে দেয়। আমরা যেটা করি, মাস 3 আগেই একটা বাজেট করি শবর মেলায় কি খরচ হতে পারে, তারপর সবার কাছে প্রস্তাব দিই। যখন ইয়েস আসে, যোগ হয়, তখনই শবর মেলা, মানে মধ্যেখানে যেমন গত বছর আমরা করতে পারি না আর্থিক অবস্থার জন্য, অনেক সময় গ্যাপ হয়ে আছে হচ্ছে, তার পেছনে কারণ আছে। আর শবররা কন্ট্রিবিউশন করে, কেউ তার ডিংলাটা নিয়ে এলো, কেউ তার লাল ইয়েটা নিয়ে এলো, কেউ চালই এনে একটু দিয়ে দিল। সবাই জানে যে স্টোরে দিতে হয়, ওখানে রান্নাঘরে দিই। আচ্ছা, যেটা খিচুড়ি হচ্ছে ওটা কিভাবে হয়? ওইরকম সবাই কিছু কালেক্ট করে চাল এবং ডালটা কিনতে হয়। ডালটা ওই যে যারা দান করেন তাদের টাকাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। তো এই যে আপনাদের এখানে খাওন দাওনটা যেটা হচ্ছে আর কি, ওটা কি সব সম্প্রদায়ের মানুষ সবার জন্য পংক্তি ভোজ, এবং ওই সবাইকে মাটিতে বসে খেতে হবে। সেই অরুণ প্রসাদ মুখার্জি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন, তিনিও, অনিল কুমার যখন এসপি ছিলেন তখন তিনিও, সবাই মাটিতে বসে একসাথে খায়। পংক্তি ভোজের একটা বিশেষত্ব আছে, এই যে আমরা জাত বিভেদের কথাটা বলি, এইটা আমরা ভাঙার জন্য চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, সব জায়গাতে দেখা যায় ডিসক্রিমিনেশন, উচ্চ জাত, তুমি যদি ভাবো আমি তোমার মতন মানুষ, তাহলে আমার সাথে মাটিতে বসে এসে খাও, এটাই আমাদের আসল পরিচয়। এক আসনে বসে খেতে হবে। বাহ, খুব সুন্দর। তো
তো এই যে আপনাদের এই যে মেলাটা ধীরে ধীরে যেন একটু কম কম হয়ে আসছে। এক এক সময় আমরা দেখেছি যে খুব প্রতিভাপন্ন ঝুমুর শিল্পী সলাবতের মতো মানুষ এসে ঝুমুর করে গেছে, বড় বড় শিল্পী। এখন বর্তমানে দেখছি আর তেমন একটা সেরকম না, নাই। মেলার এবারে সেটার একটা কারণ আছে। সেটা কারণ হলো সবর মেলা, সবররা দাবিয়ে গেল, আর আমার দেশের বিখ্যাত বিখ্যাত শিল্পীকে এনে দিলাম, তারা তো মঞ্চ পায়। হ্যাঁ, সলাবদ্দা এই মঞ্চ থেকেই পরবর্তীকালে পুরস্কৃত হয়। আচ্ছা, মিহিরলাল সিং দেও তাই। হ্যাঁ, কিন্তু আমরা পরবর্তীকালে চর্চা করলাম, তাহলে সবররা দুদিনও, মানে আমাদের একদিনে সবর মেলা হতো, সেটা দুদিনে করতে হলো। তাও দেখা যাচ্ছে সবর সংস্কৃতিটা সব পূর্ণ দেখানো যাচ্ছে না। যার 1 ঘন্টা ইচ্ছে তাকে 15 মিনিট সময় দিতে হচ্ছে। সেই কারণেই করলাম যে যখন আমাদেরই এত শিল্পী আছে, আমাদের নিজস্ব নাচ আছে, নিজস্ব সংস্কৃতি আছে, তাহলে আমার অন্যদের মঞ্চ তো অন্য জায়গায় হয়, পুরুলিয়া শহর চলে যায়, ঝাড়গ্রামে অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, এই যে আদিবাসী এরপরে প্রাধান্য দেওয়া আছে সবরকে দিয়েই হবে। আচ্ছা, তো কি কি আছে দুদিনে কি কি আজকে যেমন আছে, একটা গানও আছে, লোকগীতি, ভাস্কর রায় আমাদের লোকাল এখানে শিল্পী, তাকে দিয়েছে। শবরদের পাতা নাচ আছে, দাঁড় নাচ আছে, ঘোড়া নাচ আছে, কাঠি নাচ আছে, সবর মেয়েরা গান করছে আলাদা করে। আমাদের একটা জাদু আছে, নাটক কালকে আছে, আগামী কালকে আছে, শবরদেরই নাটক, সবর মেয়েদের তৈরি করা। আজকের একটা জাদু আছে, সেটাতে আছে আমাদের ওই লোক, মানে সংস্কারের নামে কুসংস্কার যে আমরা ছড়াই, সেইটা দেখাতে যাচ্ছি জাদুর মাধ্যমে, যে এটা কিছুই না, এটা একটা ভেলকি। হ্যাঁ, সেইটা যদি বিজ্ঞানকে কাজে লাগানো। আর একটা আমাদের ছোট ছোট ডকুমেন্টারি হয়েছে, সেই 3টে আগামী কালকে দেখানো হবে, গোপীবাবুকে নিয়ে দেখানো হয়েছে। আমাদের যে সবরটি মাস্টার ডিগ্রি করেছেন, রমণীতা সবর, তার কথা আমার দুর্গা বলে একটা প্রোগ্রাম করেছিল টিভিতে, সেইটা দেখাবো, তাহলে অন্যরা ইন্সপায়ার হবে, অন্য ছাত্রছাত্রী। এখানে আমরা দেখছি সবর পিতা বলে গোপীবল্লভ সিং কেন? কারণ উনি তো একটা রাজবংশের ছেলে, সেখানে সবরের সাথে এনার এত অর্ধপর্ত ভাবে জড়িত কেন? সেইটাই তো দেখার, যে একটা রাজবংশের সন্তান কিভাবে সবরদের সাথে জড়িত হলো। আসল তা নয়, এই যে মৌজা দেখছেন, এই এলাকা যেখানে সবররা বসবাস করে, তারা তো ওনাদেরই প্রজা ছিলেন, ওনারা যখন রাজা ছিলেন। এবং যখন বন দপ্তর ন্যাশনালাইজ হয়ে গেল, বন যখন ন্যাশনালাইজ হয়ে গেল, ওনাদেরই জঙ্গল ছিল, সেটা ন্যাশনালাইজ। সবররা এসে ওনার কাছে কমপ্লেন করতে থাকলো যে আমাদেরকে তো বন থেকে তাড়িয়ে দিচ্ছে, আমরা কোথায় যাবো? উনি বললেন, ওইজন 2জন 4জন এসে কমপ্লেন করে হবে না, তোদেরকে জোট বাঁধতে হবে, একত্রিত হবে। এবং সেই তখন জল জঙ্গল জমির অধিকারের জন্য সবর সমিতি তৈরি, এটাই মূল উদ্দেশ্য। এবং উনি তার থাকলেন, এবং উনি প্রথম সারিতে ছিলেন না, এবং উনি শুধু সারিতে ছিলেন না, উনি শিক্ষকতা করতেন। তখনকার দিনে 240 টাকা বেতন পেতেন, 120 টাকা সবর সমিতির জন্য, আর 100 কোটি টাকা পরিবারকে দিতেন, এটা ওনার ভাগ। সেই জন্য স্বাভাবিক কারণ তাকে তো পিতা, এবং সবররা যদি সবর পিতা বলে, তাহলে এটা ঝাড়খণ্ডের সবর, মানে সবররা আসছে না, এইটা ঝাড়খণ্ডের কতদূর পর্যন্ত মানে ওনাকে পিতা বলে? দেখুন, আমি বলছি, ঝাড়খণ্ডের সবররা চাইছিল আমাদের অর্গানাইজেশনের সাথে কাজ করতে। আমাদের যেটা বক্তব্য ছিল, এখনো আসে, এবারেও সবর মেলায় আসবে, আগামীকালকে 3টে টিম আসবে। আমরা একটা সার্ভেও করেছিলাম। আমাদের যেটা অসুবিধা, আমাদের রেজিস্ট্রেশন পশ্চিমবঙ্গে, আমরা এখনই সব সবর গ্রামে সবকিছু করে উঠতে পারিনি। তাইলে ওই দেখানোর জন্য, যা আমি অমুক স্টেটে কাজ করি, সিংভূমে কাজ করি, ইস্ট সিংভূমে কাজ করি, এটা বলা নেই। 2 নম্বর হলো, আমাদের একটা অন্য ভাবনা আছে, কমিউনিটি লেড ইন্টারভেনশন প্রোগ্রাম। আমাদের যত কর্মী হবে, প্রফেশনালস হবে, সেটা কি সবর হতে হবে, বুঝছেন তো? তার ফলে আমাদের যেমন অ্যাকাউন্টেন্ট বা ট্রেজারার যদি বলেন, তিনি হলেন মেঘনাথ সবর, তাকে আমরা নন ফর্মাল থেকে পড়িয়ে, হাই স্কুলে পড়িয়ে, কম্পিউটার সায়েন্সে পড়িয়ে তাকে অ্যাকাউন্টেন্ট করেছি। আমাদের বিষ্ণু সবর, আপনি দেখতে পাবেন সবগুলোই, যে যারা অর্গানাইজ করছে তারা সবর। তাহলে কি হবে, সে তার সমাজের জন্য কাজটা করে যাবে, আর অন্য লোকেরা আসবে, আর অন্য জায়গায় স্যালারি বেশি পাবে, চলে যাবে। এই কারণে সেটা এক্সপেরিমেন্ট করে দেখার পর বিগত 5 বছর ধরে কমিউনিটি লেড ইন্টারভেনশন প্রোগ্রাম, আমরা 19 জন মেয়েকে দিয়েছি, ফেলোশিপ দিয়েছি। আর এই যে আপনার সবর মাতা আপনারা মহাশ্বেতা দেবীকে, আমরা দেবী 1983 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, মানে জন্মলগ্ন থেকে 1983 সালে উনি প্রথম সবর মেলায় আসেন, সেদিনকেই ওনাকে সবর মাতা বলা হয়। এবং সবর সমিতি থেকে তাকে অফার দেয় যে আপনার কলমটা আমাদের চাই, আমাদের কথা বহির্জগতে কে বলবে। মহাশয়দেবী সেই দায়িত্ব নিয়েছিলেন, এবং সেদিনই বলেছিলেন আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি থাকবো। উনি 2016 সালে মারা গেছেন, উনি 2016 পর্যন্ত আমাদের কার্যকরী সভাপতি ছিলেন। আর এখানে প্রতি বছর মেলায় প্রেজেন্ট থাকতেন?
প্রতি বছর থাকতেন না, সারা বছরে কমসে কম এলেই 10 দিন 12 দিন করে থাকতেন, বছরে বাহ। 4 বার 5 বার আসতেন। এবং উনি বলে গেছিলেন হ্যাঁ। যে আমি যখন মারা যাব তোমরা এখানে এসে আমাকে মাটিতে কবর দেবে এবং মূল গাছ লাগিয়ে দেবে। যদিও সেটা সম্ভব নয়, সেই জন্য ছাই ঢোকানো হয়েছে। আচ্ছা, 6 বছর ধরে হ্যাঁ, আছে ওনার। তো আপনারা শুনলেন অনেক ইতিহাস আপনারা এই সবর মেলায়। তো আর আমরা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুতরাং সবাই থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করতে থাকুন। আপনারা এই সবর সমিতির নানার কথা সবার সামনে তুলে ধরুন। নমস্কার, ধন্যবাদ।